তত্ত্বাবধায়ক বাতিল করে পঞ্চদশ সংশোধনীর বিধান বাতিল করলেন হাইকোর্ট। রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে হয়েছিল এই ব্যবস্থা পর্যবেক্ষণ। গণহত্যা মামলায় 16 জনের বিরুদ্ধে 2 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ। গুমের ঘটনায় শেখ হাসিনার সংশ্লিষ্টতার প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা। বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্তে 5 কর্মদিবসের মধ্যে গঠন হচ্ছে কমিটি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিচার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন। নির্বাচন ব্যবস্থায় ইভিএম বাতিলের পক্ষে সংস্কার কমিশন প্রধান। না ভোট ফিরিয়ে আনা 2 কক্ষের সংসদ পদ্ধতি নিয়ে পর্যালোচনা, যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রতিবেদন। এবং রাজনৈতিক পথ পরিবর্তনের পর সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও গতি নেই এটিপি বাস্তবায়নে। 5 বছরে সর্বনিম্ন জুলাই নভেম্বরে চলমান প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা সংবিধানের পঞ্চদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। সকাল 11টার দিকে রায় ঘোষণা শুরু করেন বিচারপতি ফরাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চ। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো পুরোপুরি ধ্বংস করা হয়েছে। গত 4 ডিসেম্বর পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে করা 2টি রিটের শুনানি শেষ হয়। রিটে পক্ষভুক্ত হয় বিএনপি, জামায়াত সহ কয়েকটি সংগঠন। প্রায় সবাই তত্ত্বাবধায়ক সরকার বহালের পক্ষে মত দেন। 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাশ হয়। এতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ, অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করলে মৃত্যুদণ্ডের বিধান অন্তর্ভুক্ত করা হয়। এই মুহূর্তে হাইকোর্টে আছেন সহকর্মী বুলবুল রেজা, সরাসরি যাচ্ছি তার কাছে। বুলবুল, সংবিধানের পঞ্চদশ সংশোধনী অর্থাৎ যেটি রিট করা হয়েছিল 2টি আলাদা, সেই রিটের রায় এখনও পড়া হচ্ছে, অর্থাৎ এখনও রায় শেষ হয়নি। তবে আদালত অর্থাৎ হাইকোর্ট বেশ কিছু পর্যবেক্ষণ দিয়েছে এবং সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি সেটি জানাতে চাই যে অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর যে বিধান সেটিকে অবৈধ ঘোষণা করা হয়েছে। এর বাইরেও অনেকগুলো পর্যবেক্ষণ দিয়েছেন আদালত। এর মধ্যে রয়েছে যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে মূলত সাংবিধানিক যে কাঠামো সেটি আসলে ধ্বংস করা হয়েছিল। এর বাইরেও বলা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার আসলে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে হয়েছিল, যে কারণে এটি সংবিধানের মৌলিক ভিত্তি অর্থাৎ এক ধরনের মৌলিক ভিত্তি হয়ে গেছে। এর বাইরেও বলা হচ্ছে যে সংবিধানের মূল কাঠামো হচ্ছে গণতন্ত্র এবং সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনী হতে পারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে, এবং বলা হচ্ছে আমাদের সংবিধানই হচ্ছে আমাদের সর্বোচ্চ আইন। এবং পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে মৌলিক কাঠামো ধ্বংস করা হয়েছিল, পরবর্তীতে যে 3টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 14, 18 এবং 24, এই নির্বাচনগুলো কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছিল। আমরা জানি যে আসলে এই যে পঞ্চদশ সংশোধনী সংবিধানের সেটির যে সাংবিধানিক বৈধতা, সেই সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে কিন্তু 2টি আলাদা রিট হয়েছিল এবং সেই আলাদা 2টি রিটের একটি রিট দায়ের করেছিলেন সুজনের যিনি সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি। এর বাইরেও একজন মুক্তিযোদ্ধা নওগাঁর তিনিও কিন্তু একটি রিট দায়ের করেছিলেন এবং সেটির শুনানি শেষে গত 5 ডিসেম্বর কিন্তু আজকে অর্থাৎ 17 ডিসেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছিল এটির রায়। এবং রায়ে আরেকটি বিষয় বলা হয়েছে যে পঞ্চদশ সংশোধনীর পুরোটা বাতিল হবে না, এর আংশিক অর্থাৎ যে মৌলিক বিষয়গুলো রয়েছে অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে বিষয়টি রয়েছে। এবং আরও একটি বিষয় জানিয়ে শেষ করতে চাই, সেটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে উপাধি জাতির জনক সেটি হয়তো বাতিল হতে পারে। এর বাইরেও সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সেটি বাধ্যতামূলক করেছিল সেটিও হয়তো বাতিল করা হতে পারে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ তথ্য হাইকোর্ট থেকে। সরাসরি যুক্ত ছিলাম হাইকোর্টে। গুমের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার সংশ্লিষ্টতা নিয়ে
কমিশনের প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন টিম। পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বিষয়ে তদন্ত শেষ করতে 2 মাস সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। এ সময় শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারির অগ্রগতির বিষয়ে আইজিপির কাছে জানতে চাওয়া হয়েছে। এর আগে জুলাই আগস্ট গণহত্যা মামলায় আওয়ামী লীগ সরকারের 12 মন্ত্রী, 2 উপদেষ্টা সহ 16 জনকে হাজির করা হয়। তাদের বিষয়ে তদন্ত শেষ করতেও 2 মাসের সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। যাদের আজ ট্রাইব্যুনালে আনা হয় তারা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, আব্দুল রাজ্জাক, কামাল আহমদ মজুমদার, আমির হোসেন আমু, শাহজাহান খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, গোলাম দস্তগীর গাজী, দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন ও জাসদের হাসানুল হক ইনু। সাবেক প্রধানমন্ত্রীর 2 উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক ইলাহি চৌধুরীকেও হাজির করা হয়। এছাড়া হাজির করা হয় অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক সচিব জাহাঙ্গীর হোসেনকে। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আফজাল, আজকে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুই হয় মূলত শেখ হাসিনার মামলা দিয়ে। শেখ হাসিনার মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করার দিন ধার্য ছিল। প্রসিকিউশন থেকে যেটি দাবি বা আবেদন জানানো হয়েছে তারা এখনও তদন্ত শেষ করতে পারেননি এবং এটি নিয়ে শুনানি হয়েছে। শুনানি শেষে শেখ হাসিনার বিরুদ্ধে 2 মাসের মধ্যে অর্থাৎ 18 ফেব্রুয়ারির মধ্যে তদন্ত শেষ করে রিপোর্ট দিতে বলা হয়েছে। আজকে প্রসিকিউশনের তরফ থেকে যে গুম কমিশন হয়েছিল সেই গুম কমিশনের রিপোর্টটি চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম আদালতে উপস্থাপন করেছেন এবং তিনি যেটি বলেছেন যে শেখ হাসিনার নির্দেশেই গুম হয়েছে, যেটি গুম কমিশন প্রমাণ পেয়েছে সেই রিপোর্টেরটি ট্রাইব্যুনালে দাখিল করা হয় এবং বলা হয় যে জুলাই আগস্টের যে গণহত্যা, নির্বিচারে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা চালানো হয় এবং সেটি সহ গত 16 বছরে যত গুম খুন নির্যাতন হয়েছে সকল কিছুর নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা এবং সে কারণে তাকে এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে বা তিনি এই মামলায় বিচারের মুখোমুখি হতে পারেন। তারপরে আদালত শুনানি শেষে 2 মাসের সময় দিয়েছেন তদন্ত শেষ করার জন্য। একই সঙ্গে শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির একটি বিষয় ছিল এবং সেটি প্রক্রিয়াধীন রয়েছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর রেড নোটিশ জারি করতে পুলিশ মহাপরিদর্শকের কাছে একটি আবেদন করেছিলেন। পুলিশ মহাপরিদর্শকের তরফ থেকে সেটি ইন্টারপোলে পাঠানো হয়েছে কিন্তু সেটির কিন্তু এখনো পর্যন্ত কোনো অগ্রগতি নেই। সেই অগ্রগতিটাও 2 সপ্তাহের মধ্যে আইজিপিকে জানানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আজকে 16 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এর মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শাহজাহান খান সহ, সালমান এফ রহমান সহ, অ্যাডভোকেট কামরুল ইসলাম সহ 16 জনকে হাজির করা হয় এবং 16 জনের মামলার যেটি তদন্ত রিপোর্ট সেখানেও প্রসিকিউশন সময় চেয়ে আবেদন করে। তারা বলছেন যে এই মামলার তদন্তের বেশ অগ্রগতি হয়েছে কিন্তু তদন্ত এখনও শেষ হয়নি, শেষ করতে আরও সময় লাগবে এবং তারা 2 মাস সময় চান এবং সেই 2 মাসই সময় আদালত মঞ্জুর করেছেন। অর্থাৎ 2 মাসের মধ্যেই এই যে 16 জনের তদন্ত শেষ করতে হবে। প্রসিকিউশনের তরফ থেকে যেটি বলা হচ্ছে যে তারা এই 2 মাসের মধ্যেই তদন্তগুলো শেষ করে চূড়ান্ত প্রতিবেদন বা তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করবেন। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণ তদন্তে আগামী 5 কর্মদিবসের মধ্যে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতকরণে আগামী 5 কার্য দিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এই কমিটিতে থাকবেন হলো অবসরপ্রাপ্ত বিচারক, সিভিল সার্ভিস, সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তদের নিয়ে গঠিত করা হইবে। বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত এবং ন্যায় বিচার নিশ্চিতকরণে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর। এই লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই কাজ করে যাচ্ছে। বিডিআর হত্যার বিচার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি, সরাসরি যাচ্ছে তার কাছে। ধ্রুব, এবং তার সুষ্ঠু বিচারের দাবিতে আজকে শহীদ মিনারে জড়ো হয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। এই কথাটি বলার কারণ হচ্ছে আজকে এখানে শুধুমাত্র ছাত্র জনতা যে এসেছে এমনটা নয়, এখানে বিডিআর পরিবারের যারা সদস্য আছেন তারা এসেছেন। বিস্ফোরক মামলায় যারা এখন পর্যন্ত কারাগারে আছেন তাদের যে পরিবারের সদস্য আছেন তারা এখন পর্যন্ত আছেন এবং তারা এখানে সুষ্ঠু বিচারের দাবি তুলছেন। আজকে ঠিক 10টার পর থেকে
তারা এখানে আসতে থাকেন এবং এসে জড়ো হতে থাকেন। 11টার ঠিক পরই তারা সবাই এখানে আসেন এবং এখানে আমরা লক্ষ্য করেছি ছাত্রদের পক্ষ থেকেও যে কেন্দ্রীয় সমন্বয়করা যারা আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, তারা এখানে এসেছেন। তারা এখানে এসে মূলত দ্রুত সময়ের মধ্যে যাতে কমিটি গঠন করে সেই কমিটি দ্রুত সময়ের মধ্যে কাজ করেন সেই দাবিও তোলা হয়েছে। পাশাপাশি যারা বিডিআর বিদ্রোহের সময় যাদেরকে হত্যা করা হয়েছে এবং যেই পরিবারগুলো বঞ্চিত হয়েছে সেই পরিবারের সদস্যদেরকেও আমরা এখানে লক্ষ্য করেছি। তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে কমিশন গঠন করে অথবা কমিটি গঠন করে তাদের একটি সুবিচার নিশ্চিত করা হয় সেই উদ্দেশ্যে তারা কথা বলেছেন। পাশাপাশি প্রাক্তন যে কমিটিগুলো হয়েছে বিভিন্ন সময় শেখ হাসিনার সময়ে যে তদন্ত কমিটিগুলো গঠন করা হয়েছিল সে তদন্ত কমিটির যারা সদস্য রয়েছেন তারাও প্রাক্তন সদস্য রয়েছেন তারাও এখানে উপস্থিত হয়েছেন। তারা কিন্তু বলছিলেন যে শেখ হাসিনার সময়ে যে কমিটিগুলো করা হয়েছিল সেই কমিটিগুলো করা হয়েছিল শুধুমাত্র প্রহসনের জন্য, অর্থাৎ লোক দেখানো কমিটি করে যারা অপরাধী তাদেরকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সুতরাং বিগত সরকারের আমলে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বা জল ঘোলা করার একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল উদ্দেশ্য প্রণোদিতভাবে, সেটা কিন্তু এখন আর পুনরাবৃত্তি চায় না সাধারণ মানুষ। তারা কিন্তু বলছেন যে দ্রুত সময়ের মধ্যে এবার যাতে কমিটি তাদের যে কাজ সেটা সঠিকভাবে পালন করেন। তো এই ছিল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে। নির্বাচন ব্যবস্থায় ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম বাতিলের পক্ষে সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। এছাড়া ব্যালট পেপারে ফিরিয়ে আনা হতে পারে না ভোট, সীমানা পুনর্নির্ধারণ, স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বাতিল, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে উচ্চকক্ষ নির্বাচন পদ্ধতি নিয়েও চলছে আলোচনা। রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী পেশার প্রস্তাবনা যাচাই বাছাই করে নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে চূড়ান্ত প্রস্তাব দেবে কমিশন। সানভীর রূপল জানাচ্ছেন বিস্তারিত। সুশীল সমাজের প্রতিনিধি, সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদারকে প্রধান করে নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে কমিশন গঠন করে সরকার। সংস্কারের সুপারিশ তৈরিতে এরই মধ্যে কমিশন নির্ধারিত সময়ের 2 মাসের বেশি পার করেছে। এসেছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাব, সরাসরি আলোচনার পাশাপাশি আছে অনলাইন মাধ্যমের মতামত। বিভিন্ন মত, পথ এবং গোষ্ঠীর প্রস্তাবগুলো পর্যালোচনায় চলছে পুনঃপৌনিক বৈঠক। লক্ষ্য সংস্কারের জন্য চূড়ান্ত সুপারিশ প্রণয়ন। অংশীজনদের প্রস্তাব, রাজনৈতিক দিন দরবার, এমন বহুমাত্রিক মতামতগুলো পর্যালোচনার কোন পর্যায়ে আছে তা জানতে কমিশন প্রধানের সঙ্গে সময় সংবাদ। তবে আগামীতে ভোটের মাঠে যে বিতর্কিত ইভিএম থাকছে না সে বিষয়ে চূড়ান্ত সুপারিশের ইঙ্গিত তার। এই একটা বিষয় আমরা বোধহয় পরিষ্কারভাবে বলতে পারি, ইভিএম হবে না। কারণ ইভিএম কারিগরিভাবে ত্রুটিযুক্ত, আর এছাড়াও ইভিএম করতে হলে রাজনৈতিক ঐক্যমত্য লাগবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে আমাদের রাজনৈতিক দলগুলোই তো এটা প্রস্তাব করছে এবং এই ব্যাপারে বোধহয় একটা ব্যাপক জনমত আছে। যেহেতু একটা জনমত আছে, রাজনৈতিক দলগুলো চায়, তো এটার পক্ষে আমরা হয়তো সুপারিশ করব। আমরা এখন নিশ্চিত নই, আমাদের যৌথভাবে আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে। আমাদের বের করতে হবে সংসদের উচ্চকক্ষ কীভাবে নির্বাচিত হবে। সীমানা পুনর্নির্ধারণ, স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বাতিল, নির্বাচনী প্রচারণায় অর্থের ছড়াছড়ি রোধ, প্রার্থীদের হলফনামার সঠিক যাচাই বাছাই, নতুন নির্বাচন পদ্ধতি সহ যেসব প্রস্তাবনা এসেছে সেগুলো নিয়ে আলোচনা করছে কমিশন। ব্যালটে না ভোটের প্রচলন পুনরায় ফিরিয়ে আনার বিষয়টিও আছে আলোচনায়। না ভোটের পক্ষে ব্যাপক জনমত, আমরা বিবেচনা করছি। হলফনামা যাচাই বাছাই করা হয় না, যাচাই বাছাই করা দরকার। এইসব প্রস্তাব এসছে, এইসব প্রস্তাবগুলো আমরা বিবেচনা নিচ্ছি। নিজেদের মধ্যে আলোচনার পাশাপাশি সরকার গঠিত অন্য কমিশনের সঙ্গে আলোচনার পর নতুন বছর শুরুর আগেই চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সানভীর রূপল, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক পথ পরিবর্তনের পর নানা সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও গতি আসেনি বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নে। গেল জুলাই থেকে নভেম্বর প্রতি মাসেই পিছিয়ে রয়েছে গত বছরের একই সময়ের তুলনায়, আর নভেম্বর পর্যন্ত 5 মাসে বাস্তবায়ন হয়েছে গেল 5 বছরের মধ্যে সর্বনিম্ন। জুলাই আগস্টের পরের মাসগুলোতে অস্থিতিশীলতা না থাকলেও
এডিবি বাস্তবায়নে কেন পিছিয়ে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমএডির হালনাগাদ তথ্য বলছে, চলতি অর্থ বছরের জুলাই-নভেম্বর সময়ে এডিপি বাস্তবায়নের হার ছিল 12.29%, যা গেল 5 বছরের মধ্যে সর্বনিম্ন। মাসপ্রতি বাস্তবায়ন হারও গত বছরের তুলনায় কম। অক্টোবর-নভেম্বর সময়ে বাস্তবায়ন গতি কমার কারণ খুঁজে দেখার আহ্বান অর্থনীতিবিদদের। অর্থ ছাড়ের ব্যাপার নাকি প্রজেক্টের যারা ডাইরেক্টর ছিলেন তাদেরকে সরানো হয়েছে সেটার কারণে স্লথ হয়ে গেছে, নাকি বৈদেশিক যে সাহায্য এইসব প্রকল্পে আসার কথা ছিল সেটার সম্বন্ধে যদি সমস্যা হতো তো তাহলে তো আমরা এটা আরো একটু বেগবান আমরা করতে পারতাম। বাজেট বাস্তবায়ন করতে গিয়ে সরকারকে হয়তো চলতি বছরের এডিপি কিছু কাটছাট করতে হবে। তাই চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন গতি বাড়াতে না পারলে খরচ বৃদ্ধি পেয়ে অর্থনীতিতে চাপ বাড়ার শঙ্কা আছে বলছেন অর্থনীতিবিদরা। সরকারি যেসব প্রতিষ্ঠান বিশেষত মন্ত্রণালয়গুলি এগুলি বাস্তবায়ন করেন, তাদের সক্ষমতা বৃদ্ধি, তাদেরকে আরো একটু এগুলোর দিকে নজর দেওয়া এবং মানসম্মতভাবে এগুলো বাস্তবায়ন করা। আইএমইডির প্রতিবেদন বলছে 5 মাসে স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দের 3% ব্যয় করতে পারেনি স্বাস্থ্য মন্ত্রণালয়। চলতি অর্থ বছরের জন্য এডিপিতে মোট বরাদ্দ রাখা হয়েছে 2,78,288 কোটি 90 লাখ টাকা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। 5 মাসের বকেয়া বেতনের দাবিতে রাজধানীর কারওয়ান বাজার রেল লাইন অবরোধ করেছেন রেলের অস্থায়ী শ্রমিকরা। এতে সারা দেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শ্রমিকদের দাবি, তাদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হলেও বেতন দেওয়া হচ্ছে না 5 মাস ধরে। মঙ্গলবার সকাল 10:30টার পর রেল লাইন অবরোধ করেন রেলের কয়েকশো অস্থায়ী শ্রমিক। এ সময় বেতনের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। রেললাইন অবরোধের কারণে বিভিন্ন স্টেশনে আটকা পড়েছেন বেশ কয়েকটি ট্রেন। ঢাকা থেকে কোনো ট্রেন ছাড়ছে না, আবার ঢাকার বাইরে থেকে ঢাকায় ট্রেন ঢুকতেও পারছে না। সারা দেশে রেলের অস্থায়ী শ্রমিক রয়েছে অন্তত 8,000। জনবল সংকটে রেলের ট্রেনের চাকা সচল রাখতে বিভিন্ন সময় নিয়োগ দেওয়া হয় তাদের। এর আগেও কয়েকবার বেতন ভাতার দাবিতে রেলপথ অবরোধ করেছে শ্রমিকরা। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পত্তি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিএনপি। এতে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মেহেদি হাসান, যাচ্ছে তার কাছে। মেহেদি, মূলত সুশাসন এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যেই বিএনপির এই আজকের এই কর্মশালা আয়োজিত হচ্ছে। এবং একটু জানিয়ে রাখি যে যুগপৎ আন্দোলনের সময় বিএনপির যে 31 দফা দাবি আসলে তুলে ধরা হয়েছিল, সেই 31 দফা আসলে সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু আজকের এই কর্মশালাটি আসলে বাস্তবায়ন করা হচ্ছে। এবং একটু জানিয়ে রাখি যে এই কর্মশালার মধ্য দিয়ে কিন্তু বিভিন্ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু আজকে এখানে এসেছেন এবং আজকে এখানে এসে তারা আসলে তাদের মধ্যে যে 31 দফার দাবিগুলো ছিল সেই দাবিগুলো কিন্তু তাদের প্রতিটি দাবি, অর্থাৎ সেই 31 দফার দাবি সাধারণ নেতাকর্মীদের মাঝে কিন্তু তুলে ধরা হচ্ছে। এবং একটু জানিয়ে রাখি, শুধু আজকে এই ঢাকাতেই নয়, ঢাকার পাশাপাশি কিন্তু গাজীপুর এবং নারায়ণগঞ্জেও কিন্তু এই কর্মশালাটি একযোগে আয়োজন করা হয়েছে। এটি কিন্তু আজকের প্রথম কর্মী পর্যায়ে এই কর্মশালাটি কিন্তু আয়োজন করছে বিএনপি। একটু জানিয়ে রাখি, আজকের এই কর্মশালা থেকে কিন্তু যেটি সবচেয়ে বেশি বলা হচ্ছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নেতারা যে বিষয়টি বলছেন যে একজন আসলে 2 বারের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না, এই বিষয়গুলো কিন্তু তাদের মধ্যে কিভাবে বাস্তবায়ন করা হবে সেগুলো কিন্তু তুলে ধরা হচ্ছে। এবং একটু জানিয়ে রাখি যে বেকার ভাতা, সবচেয়ে বেশি যে তরুণ বেকার, আমরা জানি যে এই বর্তমান যে বাংলাদেশে শিক্ষিত বেকারের সংখ্যা যে ধীরে ধীরে বাড়ছে এবং তাদের জন্য যে উদ্যোগটি নেওয়া হয়েছে যে বেকার ভাতা, অর্থাৎ শিক্ষিত বেকারদের জন্য কিন্তু চাকরির ব্যবস্থা না করা পর্যন্ত এই বেকার ভাতাটি কিন্তু তাদেরকে বাস্তবায়ন করবে। একটু জানিয়ে রাখি যে এই কর্মশালাটিতে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু এখানে উপস্থিত হবেন এবং ডিজিটালের মাধ্যমে অর্থাৎ বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। সেই বক্তব্যে কিন্তু বেলা 3:30 নাগাদ কিন্তু তিনি এখানে বক্তব্য দিবেন। এবং এর পাশাপাশি শুধু এই জেলা শহরেই নয়, এই জেলার আশপাশে প্রতিটি গ্রাম, পৌরসভা এবং বিভিন্ন অঞ্চলে কিন্তু এই কর্মশালার মাধ্যমে সাধারণ মানুষকে কিন্তু 31 দফা দাবি সম্পর্কে জানানো হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে কর্মশালা থেকে। তো এই ছিল বিএনপির এই দিনব্যাপী কর্মশালার সবশেষ তথ্য আমার কাছে।
সরাসরি যুক্ত ছিলাম কাকরাইলে। আন্তর্জাতিক অপরাধ আদালতে কথা বলছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, সরাসরি যাচ্ছে সেখানে। এই কমিশনের তদন্ত রিপোর্টের বাইরেও আমরা নিজস্ব তদন্ত সংস্থার মাধ্যমে এই বিষয়গুলোর ব্যাপারে আরও ফার্দার তদন্ত করব এবং অকাট্য রূপে আমরা আদালতের কাছে প্রমাণ করব যে গুম সংক্রান্ত যে অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, তার সাথে আমাদের এই ট্রাইব্যুনালের মামলার যারা জড়িত আসামি আছেন তাদের সম্পৃক্ততাগুলো অকাট্য রূপে প্রমাণ করার জন্য আমরা আরও নিজস্ব ব্যবস্থা গ্রহণ করব। তবে গুম কমিশনের যে প্রতিবেদন যেটুকু প্রকাশিত হয়েছে এবং যেটুকু প্রকাশিত হয়নি সেগুলো আমরা আমাদের পক্ষ থেকে আমাদের আইন অনুযায়ী এগুলো চাওয়ার বিধান আছে, আমরা তাদের কাছ থেকে এটা চাইবো এবং চাওয়ার মাধ্যমে যেহেতু একটা অফিসিয়াল ডকুমেন্ট এই আদালতে ব্যবহার্য, সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য এবং সেই গ্রহণযোগ্য সাক্ষ্যকে আমরা আমাদের মামলার মধ্যে অন্তর্ভুক্ত করব। 3 মাস সময় নিয়েছেন তাজুল ভাই, এর পরবর্তী দিকে আর সময় নেবেন? 2 মাস, 1 মাস তো গেল, আর 2 মাস। এই মামলার যে তদন্ত প্রক্রিয়া এটা দুনিয়ার ইতিহাসের অন্য যে কোনো মামলার চেয়ে ব্যতিক্রম। কতদিন সময় লাগবে সুনির্দিষ্ট করে বলা অসম্ভব ব্যাপার। আপনারা জানেন যে এটার গ্র্যাভিটি, এটার মাত্রা এত বেশি, কতদিনের মধ্যে শেষ হবে এটা সুনির্দিষ্ট করে এখনো বলার সময় আসেনি। আমরা চেষ্টা করব দ্রুততম সময়ের মধ্যে বিচারগুলোকে শেষ করা অথবা বিচার প্রক্রিয়ার জন্য মামলাকে প্রস্তুত করা। এটা আমাদের জাতীয় প্রায়োরিটি এবং এই ট্রাইব্যুনালের সাথে সম্পৃক্ত আমরা যারা আছি, প্রসিকিউটার্স, ইনভেস্টিগেটর্স, তারা দিনরাত খাটাখাটনি করছেন, পরিশ্রম করছেন। আমরা চেষ্টা করব জাতির যে এত বড়, জাতির এই জনতার উপরে, ছাত্র জনতার উপরে এবং সাধারণ মানুষ, রাজনীতিবিদদের উপরে যে নির্মম অত্যাচার করা হয়েছে গত 16 বছরে, এই বিচার যাতে দ্রুততম সময়ের মধ্যে দেয়া যায়, মানুষকে আমরা একটা প্রশান্তি দিতে পারি যে তাদের স্বজন হারানোর বেদনা, তাদের উপরে সংগঠিত যে নির্যাতন নিপীড়নের বিচার সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে হয়েছে, এই ব্যাপারে সচেষ্ট আছি। কিন্তু এটাও পাশাপাশি মনে রাখতে হবে যে যেহেতু ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি এবং এটার বিস্তৃতি সারা বাংলাদেশ জুড়ে, এটার সাথে হাজার হাজার মানুষ জড়িত, এই তদন্ত শেষ হতে একটা যুক্তিসঙ্গত সময় লাগবে। আমরা যত সায়েন্টিফিক প্রসেস আছে সেগুলো ব্যবহার করছি, মামলাগুলোকে এমনভাবে নিয়ে আসছি যাতে করে কিছু মামলা অন্তত তাড়াতাড়ি শেষ করা যায়, সেগুলোর ব্যাপারে। আন্তর্জাতিক অপরাধ আদালতে কথা বলছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। আমদানি পণ্য বোঝাই কন্টেইনার অফডকে পাঠানোর সিদ্ধান্তে বন্দরের সঙ্গে বিজিএমই এর টাগ অফ ওয়ার শুরু হয়েছে। বন্দরের ইয়ার্ড এরিয়ে অফডক থেকে কন্টেইনার ডেলিভারি নিতে গেলে খরচ যেমন 4 গুণ বাড়বে, তেমনি সময় ক্ষেপণ হবে 3 গুণ, বছরে যার আর্থিক ক্ষতির মূল্য 10,000 কোটি টাকা। বন্দরের এই সিদ্ধান্ত থেকে সরে আসতে এবার নৌ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিজিএমই। শাখাউত শিবপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কামুল দে। দুটি চিঠি পাঠানো হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ে। এর মধ্যে প্রথম চিঠি চট্টগ্রাম বন্দর থেকে পাঠানো হয়েছে সমস্ত এফসিএল কন্টেইনার বন্দরের ইয়ার্ড এবং শেডের পরিবর্তে অফডক থেকে ডেলিভারি নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে, আর বন্দরের এই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত জানিয়ে দ্বিতীয় চিঠি পাঠিয়েছে গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ। বিজিএমই এর দাবি, বন্দরের পরিবর্তে অফডক থেকে ডেলিভারি নিতে গেলে খরচ বেড়ে দাঁড়াবে 12,605 টাকা এবং 14,400 টাকা। পার ইয়ারলি যদি 1000 কন্টেনার করি তাহলে আমার অলমোস্ট 1 কোটি টাকার উপরে খরচ বেড়ে যাবে। তো পুরো বাংলাদেশে যদি এই এফেক্টটা পড়ে তাহলে এটা আলটিমেটলি গিয়ে আমাদের প্রাইসের উপরে এফেক্টটা পড়বে। আমদানিকৃত কাঁচামাল অফডক থেকে ডেলিভারি নেওয়ার বিধান চালু হলে খরচের পাশাপাশি সময়ও বাড়বে বলে শঙ্কিত গার্মেন্টস ব্যবসায়ীরা। অফডকে কাস্টমসের অফিসার যেতে হবে, তারপর ওরা অ্যাপ্লাইজ করবে, এটা হয়তো আরও একদিন ডিলে হবে। এভাবে পেতে আমার 2 থেকে 3 দিন সময় বেশি যেতে পারে। ডেলিভারি ব্যবস্থা পরিবর্তনের সিদ্ধান্তে অনড় থেকে খরচ কমানোর ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের পাশাপাশি অফডক মালিকদের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ বন্দর কর্তৃপক্ষের। আর অফডক মালিকদের সংগঠন বিগডার দাবি, ডেলিভারি খরচ বাড়লেও জাহাজ ভাড়া কমিয়ে তা পুষিয়ে নিতে পারবে বিজিএমইএ। আমাদের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে যা যা সহায়তা করা দরকার, আমরা একটা উইন উইন সিচুয়েশনে থেকে সব আমদানি রপ্তানিকারকদেরকে আমরা সহায়তা করতে চাই। ফ্রেট কমে যাওয়াতে আমদানিকারকদের পুষিয়ে যাবে, কারণ তারা তখন কম ফ্রেটে আমদানি পণ্যবাহী কন্টেনার বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে আমদানি করতে পারবে। বছরে 6 থেকে 7 লাখ রফতানি কন্টেনার, 2 লাখ আমদানি এবং 50,000 খালি কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতা রয়েছে অফডকগুলোর। বন্দরের সিদ্ধান্ত কার্যকর হলে অন্তত 25 লাখ কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতা অর্জন করতে হবে অফডকগুলোকে। এখন যেহেতু কাজের পরিধি বাড়ছে,
তাই নতুন নতুন অফডক তৈরি করার কোনো বিকল্প দেখছেন না আমদানি রপ্তানিকারক ব্যবসায়ীরা। চট্টগ্রামের এসাক ব্রাদার্স থেকে কমল দে, সময় সংবাদ। দেশের বাইরের খবর। আস্থা ভোটে হেরে গেলেন জার্মান চ্যান্সেলর ওলফ শলৎস। সোমবার দেশটির পার্লামেন্টে শলৎসের বিরুদ্ধে এই ভোটাভুটি হয়। সবকিছু ঠিক থাকলে আগামী বছর 23 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জার্মানির আগাম নির্বাচন। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। নিয়তি মেনে নিতেই হলো জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসকে। সোমবার দেশটির ষষ্ঠ চ্যান্সেলর হিসেবে তাকে মুখোমুখি হতে হয় আস্থা ভোটের, যেখানে হেরে গেছেন শলৎস। এ কারণে মেয়াদ শেষ হওয়ার আগেই ক্ষমতা ছেড়ে দিতে হবে 3 দলীয় জোট সরকারকে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর 23 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে জার্মানির আগাম নির্বাচন। জার্মান পার্লামেন্টে অনুষ্ঠিত আস্থা ভোটে অংশগ্রহণ করেন মোট 717 জন সদস্য। এর মধ্যে চ্যান্সেলর শলৎসের বিপক্ষে অনাস্থা ভোট পড়ে 394টি। এখনো চ্যান্সেলর হিসেবে শলৎসকে চান এমন ভোটের সংখ্যা ছিল 207টি, আর ভোটদানে বিরত থাকেন 116 জন আইন প্রণেতা। এদিকে আগাম নির্বাচনের বিষয়ে ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসপিডি এবং প্রধান বিরোধী দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন বা সিডিইউ এর মধ্যে বোঝাপড়া হয়েছে বলে জানান শলৎস। এতে আগাম নির্বাচনের তারিখ নির্ধারণও সহজ হবে বলে জানান তিনি। সোমবার আস্থা ভোটে হেরে যাওয়ার পরপরই দেশটির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ারের সঙ্গে দেখা করে সংসদ ভেঙে দেওয়ার অনুরোধ জানান চ্যান্সেলর শলৎস। সবকিছু ঠিক থাকলে জার্মান প্রেসিডেন্টকে আগামী 60 দিনের মধ্যে দেশটিতে নতুন নির্বাচন দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে হবে। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। খেলার খবর। কাল ভোরে সেন্ট ভিনসেন্টে দ্বিতীয় টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টি-20 জিতে সিরিজে লিড পাওয়া টাইগাররা আছে সুবিধাজনক অবস্থানে। প্রতিপক্ষ শিবিরে স্পেশালিস্ট ক্রিকেটার থাকলেও সিরিজ জয় আত্মবিশ্বাসে লাল সবুজরা। 1 বছর পর দলে ফিরে দারুণ ইনিংস খেলা শামীম পাটোয়ারি দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি। 3 ম্যাচে একটা জিতে গেছি, সো আমরা একটু এগিয়ে আছি এখনো। আর অবশ্যই আমার টার্গেট থাকবে যে আমাদের এই সিরিজটা উইন করার। ইভেন আপনারা সবাই জানেন যে টি-20 স্পেশালিস্ট ওরা অনেক ভালো, সো আমরা আশা করি আর একটা ম্যাচ জিতলে আমরা সিরিজ জিততে পারবো ইনশাআল্লাহ। এই ইনিংসটা অনেক দরকার ছিল আমার জন্য, ইভেন আমার টিমের জন্য অনেক দরকার ছিল। আর আমি অনেক কনফিডেন্ট ছিলাম যে আমি ভালো কিছু করব টিমের জন্য আর আমার দলকে ভালো কিছু দিতে পারবো। জানিয়ে দিচ্ছে আরেকবার, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে পঞ্চদশ সংশোধনীর বিধান অবৈধ। হাইকোর্টের রায়, ফিরল গণভোটের বিধান। গুমের ঘটনায় শেখ হাসিনার সংশ্লিষ্টতার প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা। গণহত্যা মামলায় 16 জনের বিরুদ্ধে 2 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।